আমি অভিযোগ করলাম, অভিযোগের এগেনস্টে অভিযোগ করলাম, অভিযোগের উত্তর দিলাম। এবং আমি প্রথম থেকেই আপনারা এখানে আমার সঙ্গে রয়েছেন, দেখেছেন যে আমি কোনো রকমের দলীয় কোন্দল, কোনো পার্টিকুলার প্রার্থীর এগেনস্টে কিছু বলা, কোনো রকমের কাদা ছড়াছড়ি এর মধ্যে একদম যাইনি, যেতে চাইও না। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও বোধহয় যেমন আমরা মানে বিবেকানন্দ রামকৃষ্ণ বলেছিলেন না যে ফোঁস করতে হবে, বা বিবেকানন্দ বলেছিলেন যে যদি তোমার মাকে অপমান করে তাহলে বুকের ওপর বসে জিভটা ছিঁড়ে নাও। তো কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ঢিলের এগেনস্টে পাটকিলটা মারতে হবে। কিন্তু মানে যেটা আমি বলছি সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঢিলের এগেনস্টেই পাটকিলটা কিন্তু আমি মারবো, ঢিলটা কিন্তু আমি প্রথমে ছুঁবো না। এটা আমি প্রথম থেকেই ঠিক করে বম্বের ব্যাডরুম থেকে বেরিয়েছি। আমার হাতে আপনারা 3টে বটল দেখছেন, এই 3টে বটল নিয়ে আমাকে বেরোতে আজকে আমাদের এখানকার আসানসোলের বিজেপির প্রেসিডেন্ট বারণ করেছিলেন। বিকজ অ্যাপারেন্টলি এই 3টে বটল থেকে আমি একটাতে আমার মা আমুলের লস্যি নাম করেই বলে দিলাম, তাতে জল মিশিয়ে খুব পাতলা করে ইকুয়াল দিয়ে মানে সুগার ফ্রি দিয়ে আমাকে বানিয়ে দেন, সেটা কন্টিনিউয়াসলি এর মধ্যে সাপ্লাই থাকে। আরেকটাতে না ডাবের জল থাকে, যেটা সারাদিন ধরে সাপ্লাই থাকে। একটা আইস বক্স আছে আমার ইয়েতে। এই প্রচণ্ড গরমে ঘোরা, আমাকে মাফ করবেন, সত্যিই আমার অভ্যেস নেই। আমি 15 বছর ধরে কালো কাঁচে ঘুরতেই অভ্যস্ত। তো এইটা আরেকটা যেটা বোতল দেখছেন তাতে একদম সাদা জল আছে। এই 3টে আমার খুব দরকার, বিকজ আমি প্রচণ্ড ডিহাইড্রেটেড এবং প্রচণ্ড মানে এই গরমেতে আমার সঙ্গে প্রচুর ছেলেরা ঘুরছে, তারা প্রচুর কষ্ট করছে বুঝতে পারছি, কিন্তু আমার তো এই পরিবেশে ঘোরাটা অভ্যেস নেই। আমার একটা স্পেশাল, তো প্রত্যেক দিন দেখা যাচ্ছে তৃণমূল আমার এগেনস্টে কোনো না কোনো কমপ্লেন করছে, এবং ভিত্তিহীন অভিযোগ যে মদ্যপ অবস্থায় টেম্পলে ঢুকেছে, যেটা ইলেকশন কোড অফ কন্ডাক্টের এগেনস্টে বোধ হয়, বিকজ এটা ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করা হচ্ছে। আমি একজন হিন্দু, আমি দেখুন আমি মদ ছুঁই কি ছুঁই না সেটা প্রশ্ন নয়, কারণ মদ খাওয়াটা তো কোনো ইলিগাল কাজ নয়, বা ওটা খারাপও না। যদি খারাপ হতো তাহলে আমার বম্বের বাড়িতে গিয়ে আপনারা প্লিজ দেখে আসুন। আমার একটা রেন ফরেস্ট বার আছে বম্বেতে, যেটা প্রচণ্ড বিখ্যাত, যেটা সবাই জানে। এমন কোনো সিঙ্গার নেই বারে যায়নি। পুরো রেন ফরেস্ট, তার নিচটা কাঁচ দেওয়া, 12 ফুটের একটা অ্যাকোয়ারিয়াম আছে, তার উপর বসে। এবং অভিজিৎদার থেকে আরম্ভ করে শান থেকে আরম্ভ করে এমন কোনো সিঙ্গার নেই যে ওখানে যায়নি। তো কিন্তু আমি ওখানে মজা করে বলি যে যেখানে 12 ইয়ার ওল্ড মল্ট হুইস্কি লেখা আছে, সেটা 17-18 বছরের পুরনো, বিকজ খাবার কেউ নেই। তো কাজে আমি মদ ছুঁই না এবং মদ আমায় ছোঁয় না, এটা মোটামুটি সবাই জানে। কিন্তু যদিও আমি ছুঁই, যদিও আমি ধরুন ছুঁলাম, প্রশ্নটা হচ্ছে যে আমি কি এতটাই বোকা যে 4:30-র সময় আমি এনজয়িং ভডকা বলে ফেসবুকে একটা পোস্ট দেবো, এবং তাতে একটা প্রোফানিটি ইউজ করবো, যেটা ইংরেজিতে বলে, একটা স্ল্যাং ইউজ করবো, ATF। হ্যাঁ, আমি যেটা মজা করে এবার আমার পুজোর অ্যালবামের নাম দিয়েছিলাম হোয়াট দ্য ফোক, সেটা কেন পান ইন্টেন্ডেডটা কী সেটা সবাই বোঝে, সেটা দেবো। আর তারপরে 6টার সময় একটা মন্দিরে ঢুকে যাবো। প্রশ্ন হচ্ছে যে যারা এই জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাটলিস্ট চেয়ারটাকে সম্মান করুন। আপনি যার এগেনস্টে যে কমপ্লেনটা করছেন তার তো একটা ভিত্তি থাকে। আর যদি আপনি এটা সম্বন্ধে এই বড্ড ভারী বদল করে ধরো বাবা, যদি এটা সত্যিই এগুলোর মধ্যে যদি ভিত্তি থাকে, আপনারা যদি এতই কনফিডেন্ট হন যে আপনারা যেটা বলছেন সেটা সত্যি, বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কালকে সারাদিন সন্ধ্যাবেলা থেকে টিভিতে দেখানো হয়েছে যে ফের বাবুলের নামে অভিযোগ হয়েছে যে মদ্যপ অবস্থায় করা হয়েছে, ওই জন্য আমাকে বোতলগুলো নিতে বারণ করা হয়েছে। কিন্তু আমি ওই বোতলগুলো থেকেই জল খাবো, আপনারা শেষ দিন অবধি এটা তুলে যেতে পারেন। বিকজ যে চোর বা যে অন্যায় করছে ভয় সে করবে, আমার ভয় করার কোনো দরকার নেই, আমি করবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনারা যদি এতই কনফিডেন্ট হন, তাহলে কি ওনারা এইটুকুনি শিক্ষিত নন যে জানেন না যে অ্যালকোহল টেস্টটা ইমিডিয়েটলি করতে হয়? যদি এতই কনফিডেন্ট হন, রাত্রে তো আমি মহিশিলাতে রয়েছি, কোথায় আছি সবাই জানে, আপনারা তো সবাই জানেন, এবং আমার বাড়িতে সবাই ওয়েলকাম। আমি তো কোনো কারোর সঙ্গে অসভ্যতা করেছি, কোথাও চেঁচামেচি করেছি আমাকে বলুন, করিনি। আমি অত্যন্ত আপ্লুত, আসানসোল আমাকে যে ধরনের ভালোবাসাতে আমাকে ভরিয়ে দিচ্ছে। আমি প্রথম থেকেই বলছি যে আমার অপোনেন্ট এখানকার চ্যালেঞ্জেস, আসানসোল জায়গার নাম, অথচ জিন্দগি আসান নেই ওই সোল সে কাম নেই। মজা করেই বলেছি, হেভিওয়েট প্রার্থীদের নিয়ে আপনারা বলেছিলেন তারা এত অভিযোগ করছে, আমি বলেছি দেখুন ওয়েটটা কমিয়ে নিতে পারলে ভালো হয়। তো আমি ক্লিন খেলার চেষ্টা করছি, বিকজ নোংরামি করাটা আমার কাজ নয়, আমি একজন গায়ক, এবং সেটাই আমায় ভগবান ফ্রিতে দিয়েছেন। তো অ্যাটলিস্ট রাত্রিবেলা এসে আমার বাড়িতে আমাকে চ্যালেঞ্জ করুন, নিয়ে চলুন একটা গভর্নমেন্ট হসপিটালে, আমার ব্লাড টেস্ট করুন, সেটা করছেন না। অথচ এমনকি আমি শুনলাম, এক্ষুনি শুনে আশ্চর্য হলাম যে ফের মদ্যপ অবস্থায় বাবুল প্রচারে নেমেছেন, এটা টিভিতে দেখানো হচ্ছে, অথচ তার কিন্তু কোনো অফিসিয়াল কমপ্লেন্ট নেই। জাস্ট ভেবে দেখুন এটা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন ছাড়া কী। এবং আমি প্রথম থেকেই বলে এসেছি যে মমতা ব্যানার্জি সংস্কৃতিবান মানুষদের ভালোবাসেন, ওনার সঙ্গে তো আমার লড়াইটা নয়। আমি প্রধানমন্ত্রী বাঁচার কাজে এসেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদী তো বলে গেছেন যে আপনারা বিধানসভায় যা করছেন করুন, যাকে বাঁচতে চান আপনারা দিদিকে আনুন, কিন্তু প্রধানমন্ত্রী বাঁচার ক্ষেত্রটা কিন্তু আলাদা, তার পরিপ্রেক্ষিতটা আলাদা। তো আমি বিজেপি প্রার্থী হয়ে নেমেছি বলে আমি দোলা সেনের সঙ্গে বসে বিকেলে একটা কফি খেতে পারবো না, কারণ আমাদের তো একসঙ্গে তো কাজ। এখানে যে 7জন বিধায়ক আছে, 7টা আলাদা পার্টি,
তা তাদের সঙ্গে যদি আমি বসে দিনের শেষে আলোচনা না করতে পারি তাহলে আসানসোলের উন্নতিটা হবে কী করে? আমি তো বৃহত্তর স্বার্থে, এমপি তো পুরো 7টা কনস্টিটিউয়েন্সিকে নিয়ে, তো এই ধরনের মানে কি বলবো নোংরামি যেটা, এটা বন্ধ হওয়া উচিত। গ্রামে গঞ্জে যেখানে যাচ্ছি, বাবুল লিখেছে, তারপরে শেষ করতে পারিনি। তাদের নাকি 20 জন বাইক নিয়ে এসে মারধর করেছে, বাড়িতে সাদা কাপড় লাল কাপড় কী সব পাঠিয়ে দেওয়ার ব্যাপার হয়েছে। তো আমি তো বলবো যে রাজনীতির ময়দানে মানে লিওনেল মেসি আর রোনাল্ডোর খেলা হোক না মাঠে, কিন্তু তারপরে তারা কি বসে ফুটবলের উন্নতির জন্য আলোচনা করতে পারে না? দোলা সেন টিভিতে বলেছেন যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই, ওনার গান আমি শুনেছি, আমার ভালো লেগেছে, মানে উনি যেভাবে গানটা গেয়েছেন, এবং তারপরে বলেছেন যে বাবুলের গান আমি খুব ভালোবাসি, শুনতে ভালো লাগে, আপনারা বাবুলকে ভোট দিন, এই বাবুলের গান শুনুন কিন্তু আমাকে ভোট দিন। ফেয়ার এনাফ, কোনো এর মধ্যে অন্যায় নেই, সুন্দর বলেছেন। কিন্তু এই যে মঞ্চে বসে বলা যে 20 বছর বাবুল ভোট দেয়নি, ও গণতন্ত্রের কি বোঝে, সেটার উত্তরটা তাহলে আমাকে গণতন্ত্র দিয়েই দিতে হবে, এবং আমার মনে হয় এখানকার মানুষ 7 তারিখে সেটার উত্তরটা দেবেন। আর আপনাদেরকে একটাই অনুরোধ করব যে এই যে উস্কানিমূলক, দোলা সেনকে আমি শুনলাম জিজ্ঞেস করা হয়েছে কালকে অনেক জায়গাতে যে আপনারা যে এই বাবুলের এগেন্সটে যে কনসিস্টেন্টলি এই মিথ্যে অভিযোগগুলো করে চলেছেন, তো এই মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। সেটাই সবচেয়ে বড় কথা, মিথ্যেটাকে চ্যালেঞ্জ করতে আমি সত্যি মানুষ চ্যালেঞ্জ করছি, তো সেটা তো করা হয়নি। তো আর আমার কি বলা থাকতে বলুন, আমি এখন ওই ঢিলের এগেনস্টে আমাকে পাটকিল ছুটতে হচ্ছে, কমপ্লেন করতে হচ্ছে, কিন্তু এডিএম অফিসে আমি নমিনেশন ফাইল করতে আসবো 16 তারিখে, এটাই আমার প্ল্যান ছিল। আজকে যে আমায় আসতে হবে এটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল না। এটা কেন হবে? এই যে সব জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, সাদা কাপড় লাল কাপড় এসব বলা হচ্ছে, তো সেটা ইলেকশন কমিশনকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তারা সব দিক থেকে, আমি যা পড়ছি যে বলেছেন যে 5ই মার্চের পর সমস্ত পুলিশ ফ্রম দ্য টপ বস টু দ্য যে কনস্টেবল, তারা সবাই ইলেকশন কমিশনের আন্ডারে, এবং সর্বতভাবে তারা সাহায্য করবেন ইলেকশনটা যাতে অ্যাটলিস্ট মানুষ আমাকে বলেছে যে আমরা যাতে বুথে পৌঁছতে পারি। কাজেই সিপিএম যে কাজটা 34 বছর করেছে বলে আমরা এত আওয়াজ শুনেছি, সেই কাজটা যদি শাসক দলও এইভাবে করে, আর আমার সঙ্গে দলীয় কালারের ফারাক থাকতে পারে, বাট এই ধরনের ব্যক্তিগত নোংরামি আক্রমণ কেন হবে? আর ভূতেও বিশ্বাস করবে না। এমন একটা অভিযোগ করুন যেটা লোকে বিশ্বাস করবে, যে আমি ধরুন বহু মহিলার হাত ধরে হ্যান্ডশেক করছি, কত লোক মহিলা আমাকে জড়িয়ে ধরছে, বলুক কোথাও একটা এরকম ধরনের একটা অভিযোগ করুক, যার একটা ভিত্তি থাকবে, একটা ক্যামেরার শট থাকবে যে বাবুল কোনো মহিলাকে জড়িয়ে ধরেছে, সেটা আপনি যে অ্যাঙ্গেলে দেখাবেন, যে অ্যাঙ্গেলে আপনি দেখতে চাইবেন সেরকম মনে হবে। সেটা যদি আপনাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট দেখাতে হয় আপনি দেখাতে পারেন, সেটা দেখাচ্ছেন না কেন, সেরকম কিছু করছেন না কেন? যেটা ভিত্তিহীন একটা অভিযোগ, সারা পৃথিবী জানে। ফেসবুকে পড়ে দেখুন লোকে কী লিখেছে, বিদেশ থেকে, আমার আমেরিকা, ইউরোপ, আফ্রিকার প্রমোটাররা লিখেছে যে বাবুল সুপ্রিয় রাত্রিবেলা 12টার সময় আমাদের বাড়িতে এসে কফি চা চাইতো, আমরা বিরক্ত হতাম, বলতাম যে তোমার জন্য তোমায় করতে হবে। তো আর কি বলবো বলুন, ঢিলের এগেন্সটে পাটকিল মারছে, এরকম বারবার করছে বলে মনে হচ্ছে। একটাই লজিক, যেটা আমি আজকে লিখে দিয়েছি, একটাই লজিক হতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওনারা বুঝতে পেরেছেন যে মানুষ আমার সঙ্গে আছে, নইলে মমতা ব্যানার্জি বা শাসক দল সারা পশ্চিমবঙ্গে এতগুলো 42টা কনস্টিটিউয়েন্সিতে সব জায়গায় এখনও যেতে পারেননি, অথচ শুধু আসানসোলে একদিনে 3টে সভা করলেন, আরেকটা করতে চলেছেন। এতে আমার কর্মীরা অত্যন্ত উৎসাহিত, ওদের মনে হচ্ছে যে নিশ্চয়ই তারা খুব ভালো করছে, ফিল্ড ওয়ার্ক নিশ্চয়ই খুব ভালো করছে, এবং চারদিকে যে সাড়া পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমি কিছু বলবো না, আপনারা সাক্ষী আছেন, আপনারাই বলবেন। মাঝে মাঝে হয়তো কালকে যে বলছিলেন হয়তো উনি মদ খান, হয়তো উনি করেছেন, এইরকম একটা হয়তো সব কথা। আমি তো দোলাদিকে বলছি যে আপনি তো রবীন্দ্রসঙ্গীত যখন গান তখন সুরগুলো তো হয়তো করে লাগান না, হ্যাঁ হয়তো করে লাগান না, আপনি জেনেই লাগান, তো এক্ষেত্রে হয়তো করছেন কেন? আর নইলে একটা সত্যিকারের কনস্পিরেসি করুন, যে আমাকে পাড়ায় যখন মানুষ ভালোবেসে আমাকে দিচ্ছে, ধরুন আমাকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, লিমকা দিচ্ছে, হ্যাঁ শরবত দিচ্ছে, আমি যখন গায়ক হিসেবেও চাই, আমি অত ভয় ডর করি না, ভয় ব্যাপারটা ঠিক আমার মধ্যে নেই, আমি খেয়ে নিই, হজমও হয়ে যায়, কিছু এসে যায়। তাহলে একটা রিয়েল কনস্পিরেসি করুন, এটা তো কনস্পিরেসি হচ্ছেই, বাট ওটাকে আরও জমিয়ে করুন। তাহলে এমন একটা কারোকে দিন যে আমাকে কোল্ড ড্রিঙ্ক দেবে, তার মধ্যে ভডকা মিশানো থাকবে, সেটা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাব, কিছু একটা করে ফেলবো, হ্যাঁ, তারপরে আপনি সেটা ক্যামেরায় তুলে সব জায়গায় দেখান বাবুল মতো। ঠিক করছেন যখন ঠিক করে করুন, এই ছেলে মানুষই কেন এই লেভেলে, তো পার্লামেন্ট ইলেকশনে তো ছেলে মানুষই চলতে পারে না, কি নির্মলদা, এই ছেলে মানুষই তো চলতে পারে না। আপনি যে এক কাপ কফি খাওয়ার জন্য ওনাকে নিমন্ত্রণ করা বা এরকম যেন আমি চাই, আমি তো বারবার বলছি যে দেখুন আসানসোলে যা অবস্থা, আমি চারদিকে দেখছি কলকারখানা হয়েছে, বন্ধ হয়ে পড়ে আছে, জল 130 কোটি টাকা ফেরত চলে গেছে। তা আমার হাতে তো আমার কাছে দুটোই হাত, আমি মোদিজিকে রিপ্রেজেন্ট করছি, আমার কাছে কোনো তৃতীয় হাত অর্থাৎ অজুহাত কিন্তু থাকবে না। আমাকে গানটা গিয়ে দেখাতে হবে। আমি যদি আপনার সামনে বললাম একটা গান আমি বললাম যে বেজে গেছে কখন, বা কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना, कभी कभी
মেরে দিল মে খেয়াল আতা, আপনারা শুনবেন? বলে এটা কি হচ্ছে? কবি কবি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়, ইয়ে দেখাতে হবে। তেমনি আমি কি করতে পারবো সেটা আমাকে করে দেখাতে হবে। তো সেই নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তো লাভ নেই। তো আমার 7 জনকেই চাই, যে অ্যাসেম্বলি সিটে 7 জন আছে তাদেরকে আমার চাই, যাতে তাদের সঙ্গে আমি বসে আসানসোলে কিছু উন্নতি করতে পারি। কিন্তু প্রথম থেকেই যদি আবহাওয়াটা এরকম করে দেওয়া হয়, তাহলে আমি কি বলবো বলুন? তাহলে আমার কি করার আছে? তা ঢিলের এগেনস্টে পাটকিল আমাকে মারতে হচ্ছে, কিন্তু আমি কিন্তু ঠিক এই ধরনের নোংরামি রাজনীতি করতে চাইছি না, এখনও করব না। এখনও আপনাদের ইন্টারভিউ দিলাম, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না। আমি মনে করি যে আমার প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে এই সমস্ত ভুল চ্যালেঞ্জের মোকাবিলা করা, আর যে সমস্ত কারণে আসানসোলের জিন্দেগি আসানসোল নাম হওয়া সত্ত্বেও আসান নয়, এটাই বলবো। বাবুদা, গতকাল মুখ্যমন্ত্রী একটা সবাই বলেছেন যে আসানসোলে বিজেপিকে জেতাতে হবে, তার কারণে এখানে আলাদা ডেটে ভোট করানো হচ্ছে। সেটাও বলেছেন, এবং এখান থেকে যে আমাদের যে এখান থেকে যে ডিসিপি কি তো বলেছেন, ডিসিপিকে যে বদলি করা হয়েছে সেটা উনি নাম করে বলেছেন যে বাবুলকে জেতানোর জন্য এটা করা হয়েছে। এবং আরেকটা জিনিসও বলেছেন যে বিজেপি আসানসোলে রিগিং করবে। তো মুখ্যমন্ত্রী এগুলো যে বলছেন, একের পর এক বলে চলেছেন, এর মধ্যে যদি কোনো ভিত্তি থাকে তো সেটার সম্বন্ধে কিছু মন্তব্য করার অধিকার কিন্তু আমার নেই। এটা ইলেকশন কমিশনের উত্তর দেবেন, কেন ওনারা চেঞ্জ করেছেন, কেন জনপ্রতিনিধি আইনের 29A বোধহয় সেই ধারায় 5ই মার্চের পর কেনই বা ভারত বিশ্বের সবচেয়ে বৃহত্তর গণতন্ত্র, CNN থেকে BBC সব জায়গায় লেখা হচ্ছে যে কাম অ্যান্ড সি যে ইন্ডিয়াতে কীভাবে ভোট হয়। তো ইলেকশন কমিশনের জবাব দেবেন। মমতা ব্যানার্জি বলেছেন যে আমাকে দরকার হলে জেলে পড়ুন, কিন্তু কারোকে আমি বদলি করবো না। তো সেটা তো আমার মনে হয় আনকনস্টিটিউশনাল। তো মানে লেম ম্যান হিসেবে আমি বলছি আনকনস্টিটিউশনাল মনে হয়েছে। বাকি এর মোকাবেলা কী করে করতে হবে সেটা ইলেকশন কমিশনই বলবেন। আমি এটার এগেন্স্টে কী বলবো বলুন? ডিসিপিকে কেন চেঞ্জ করা হয়েছে, বিজেপি রিগিং করবেন, এইসব ধরনের ফরচুন টেলিং। মিঠুন বাবু 34 বছর ধরে বামফ্রন্ট জমানার যাবতীয় আরাম সব কিছু উনি এনজয় করলেন। সুভাষদার সঙ্গে সমস্ত জায়গা ঘুরলেন, জ্যোতি কাকু করে যখন খুশি উনি ঢুকে যেতেন মহাকারণে। হঠাৎ 4 দিন আগে ওনার মনে হলো যে 34 বছর ধরে ওই গভর্নমেন্টের যে সমস্ত পাপ হয়েছে, সেই এখনকার গভর্নমেন্টে সেই সমস্ত পাপগুলোকে ধুতে হচ্ছে। ওই গভর্নমেন্টের ভাড়া নাকি এই গভর্নমেন্টকে মেলাতে হচ্ছে। মিঠুনদাকে অত্যন্ত শ্রদ্ধা করি, পার্সোনাল প্রচণ্ড ভালো রিলেশন আছে, ওনার বাবা মার সঙ্গে রিলেশন আছে, এবং আমি দরকার হলে ওনার সঙ্গে যেদিন দেখা হবে সামনে দাঁড়িয়ে আমি ঝগড়াও করবো যে তুমি এটা বললে কী করে। তো কথা হচ্ছে যে হঠাৎ 4 দিন আগে উনি, তাহলে তো বলতে হয় যে ওই 34 বছর যদি এতই পাপ হয়ে থাকে তাহলে উনিও সেই পাপের ভাগিদার। তাই এগুলো আমি মজা করেই বলছি, বাট জোক ইজ আ ভেরি সিরিয়াস থিং। এই পাটকেলগুলো না মারতে হলেই বোধহয় ভালো হতো, বাট মাথা নিচু করে যদি এগুলো সহ্যও করে যাই সেটাও একটা অন্যায়ের পর্যায়ে করে, সেটা আমি করতে রাজি না। এডিএম সাহেব কি বললেন, আরো সাহেব কি বললেন? এডিএম সাহেব আপনাকে লিখিত দিলেন? এটা আমার লিখিত বিবৃতি, এটা আমার লিখিত বিবৃতি, এবং এটা আপনি দেখছেন বাবুল সুপ্রিয়। আমি এতে বিজেপি নিজেদের তরফ থেকে